কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুভ সকাল বন্ধুরা, আবারও আরেকটা নতুন ভিডিওতে আমি রূপা আছি আপনাদের সাথে প্রাঙ্গণে মোড় চ্যানেল থেকে। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। স্কুল তো সম্ভবত সারা বাংলাদেশেই বন্ধ, আমার ছেলে মেয়েরও স্কুল বন্ধ, তবে ভিডিওটা অনেক আগের, 7 জুনের। তো তার আগে যে ভিডিওটা গেল সেটা হচ্ছে 18 জুন সম্ভবত। আমার তো এরকম একটা প্রবলেম হয়ই, আগের ভিডিওটা পরে এবং পরের ভিডিওটা আগে। যে ভিডিওটা আমার এডিট করা থাকে আমি ওই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করে দেই, একদম মেনটেন যে ব্যাপারটা সেটা করতে পারি না। তো যাই হোক, কথার জন্য টিফিন এবং ও স্কুলে যাওয়ার আগে যে হালকা খাবারটা খায় ওইগুলা রেডি করলাম। আর বৃষ্টির না কোনো আগামাথা নাই, কি পরিমাণে যে বৃষ্টি হয় ইদানিং, তবে ঝুম বৃষ্টি হয় না, যার কারণে গরমের মাত্রাটাও খুব বেশি। আর এই কারণেই আমি এবং আমার বাচ্চারা ফ্রিজের জলটা একেবারেই খাই না, খুব বেশি অ্যাভয়েড করি। তবে ওকে স্কুলে যাওয়ার আগে একদম সরাসরি ফ্রিজের জলটাই দেই, কারণ এটা স্কুলে যাওয়ার পরে ওর টিফিনের আগে অর্থাৎ খাওয়ার আগে জলটা নর্মাল হয়ে যাবে, ওই অল্প মানে নামে মাত্র একটু ঠান্ডা থাকবে। গরমের মাত্রাটা বেশি তো, আর বাচ্চারা সেই 5 তালা 6 তালা থেকে টিফিন টাইমে নিচে দৌড়াদৌড়ি করে, তো যার কারণে ওই একটু ঠান্ডা জলটা দিয়ে দিই, যদিও এটা একেবারেই ঠান্ডা থাকবে না। তারপরে ও চলে যাওয়ার আগেই এই যে ছোটোখাটো অল্প যে জিনিসগুলা ওর টিফিন রেডি করলাম, ওই টুকটাক জিনিসগুলা ও যাওয়ার আগে, আর ও যে হালকা পাতলা নাস্তাটা খেলো ওই অল্প জিনিসগুলো ও যাওয়ার আগে আমি ধুয়ে রাখার চেষ্টা করি। এগুলা না কুসংস্কার জানি, তারপরেও কিছু কিছু ছোট ছোট আচরণ বা কিছু নিয়ম কানুন বললেও ভুল হবে, এগুলো আসলে এক ধরনের সামাজিক ব্যাধি। তারপরেও ওই সামাজিক ব্যাধি জানার পরেও না আমরা ছোটবেলা থেকে দেখে যে বিষয়গুলো আমাদের রক্তে মিশে যায়, তো সেগুলা থেকে বের হতে, কুসংস্কার জানা সত্ত্বেও বের হতে পারি না। তারপরে আমি দুপুরে রান্নার জন্য, আমার মনে হয় আলুটা আমাদের বাঙালি ঘরে একদম জাতীয় একটা সবজি, আমাদের ঘরে আলুটা ইদানিং অনেক বেশি খাওয়া হয়। কথার বাবা মাঝে মাঝে বিরক্তি প্রকাশ করে, এত আলু খাওয়া হয় আমাদের ঘরে। আলু ভাজা, আলু ভর্তা এবং মুসুরি ডাল একটু মাঝারি ধরনের ঘন করে রান্না করলে আমার ছেলে মেয়ে আমরা সবাই অনেক বেশি পছন্দ করে। তো আলু তো মাংসে দিতেই হয়, আর যেহেতু কমন একটা সবজি মাছের ঝোলেও দিতে হয়। তো দেখলেন আকাশটা কি সুন্দর, তাই না আজকের? তবে এই সুন্দর আকাশটা বেশিক্ষণ থাকে না, হুট করেই একদম আকাশের মন খারাপ হয়ে যায়, মেঘ জমতে থাকে। আবারও আমার কাটার মুকুট গাছে নতুন করে দু একটা জায়গায় ফুল দেখা দিচ্ছে। তো আমি জানি না এই গাছের ফুলগুলা না এক এক জায়গায় এক এক রকম কালার আসে, এটা কি রৌদ্রের কারণে কিনা সেটাও আমি বুঝতে পারি না, তবে আমার কাছে তো দেখতে অসম্ভব ভালো লাগে। আলু কাটতে কাটতে বেশ অনেকটাই সময় লেগে গেল। আর ইদানিং না আমি একটু ছুরির ব্যবহারটা বেশি করি, আমার ছুরিতে অত বেশি পারদর্শিতা নাই, তারপরও একটা জিনিস বারবার বা অনেকবার চেষ্টা করলে একদম পরিপূর্ণভাবে যে ব্যবহার করতে পারার দক্ষতা সেটা চলে আসে। ওই কারণেই আমি ছুরিটা ইদানিং বেশি ব্যবহার করি, তবে ছুরিগুলো একদমই ধার না, যার কারণে ব্যবহার করতে একেবারেই নিশ্চিন্ত মনে ব্যবহার করা যায়। আলু 2 ধরনের কেটে নিলাম, একটা দিয়ে মাংস রান্না করব, আর একটা ওই যে বললাম জাতীয় সবজি মাছে ব্যবহার করব। পেঁয়াজ টেয়াজ সবই কেটে নিচ্ছি। তো রান্না শুরু করে দেবে মা, আমি তো রান্নাটা শুরু করি না, মাঝখান দিয়ে এসে ওই ঠাকুর রানীর মতো একটু নাড়াচাড়া করি। জানি না ভিডিওর এই পর্যন্ত কে কে আমার সাথে আছেন, যদি কেউ থেকে থাকেন আর ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং অতি অবশ্যই নোটিফিকেশন বেল অল অপশনে ক্লিক করে রাখতে হবে, তাতে করে আমি যখনই নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখেন তারাও ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও দেখতে পেজটা ফলো দিয়ে রাখবেন। সকালবেলা যে চা খাওয়া হয়েছে ওইখান থেকে কিছুটা চা বেঁচে গেছে, ওইটা আমি ফ্রিজে উঠাবো। ইদানিং মনে হয় ঢাকার বিভিন্ন এরিয়া বা অধিকাংশ এরিয়াতেই গ্যাস প্রবলেম,
গ্যাসের প্রবলেমের কারণে সকালবেলার খাওয়া দাওয়ার পরপরই মসুর ডালটা বসিয়ে দিছিলাম, ওইটা সেদ্ধ হয়ে গেছে। চা দুধ প্রতিদিনই সকালবেলা নাস্তার পর খানিকটা বেঁচে যায়, ওইগুলা ফ্রিজে উঠালাম। আর চেষ্টা করছিলাম ক্যামেরাটা জায়গায় রেখে বাইরের বৃষ্টিটা ফোকাস হয় কিনা আপনাদেরকে দেখাবো। ক্যামেরার লাইটের একটা ব্যাপার থাকে অ্যাডজাস্ট করার, ওইটা যে কাজটা আমি যখন করি সেই জায়গায় অ্যাডজাস্ট করার পর আবার নতুন করে আরেকটা অংশ যখন আমি ধারণ করব তারপরে আবার লাইটের ব্যাপারটা অ্যাডজাস্ট করতে হয়, তো অ্যাডজাস্ট না করলে ওই ফোকাস করে না। আমি চাইছিলাম ক্যামেরাটা জায়গায় রেখেই বাইরের বৃষ্টিটা ফোকাস করতে পারি কিনা, দেখানো যায় কিনা, দেখাতে পারলাম না। তারপরে আবারও জানালার কাছে নিয়ে গেলাম, বাইরে বৃষ্টি হইতেছে। আর এগুলা মনে হয় জাটকা, তো জাটকা একটু মোটা মোটা হয়, তো কেমন যেন একটু ভারী ভারী হয়, যার কারণে আমি একটু ছুরি দিয়ে আঁচড় কেটে দিলাম। এতে করে লবণ এবং মশলাগুলা ভেতরে ভালো করে ঢুকবে, খেতে ভালো লাগে। আর আঁচড় কেটে না দিলে না মাছটা খাওয়ার সময় একটু পাংশে মতন লাগে। এখানে আছে মাছের ডিম, জাটকা রান্না করা হবে কচুর মুড়া এবং আলু দিয়ে। আর আছে 2-3টা সরপুঁটি, ওইগুলো আমি পেঁয়াজ বেটে একটু ভুনা বা ভাজা মতন করব, আর মাংস রান্না করব। আর সাথে একটু ডাল আছে, অল্প অল্প করে, খুব অল্প অল্প করে এক বেলার জন্য রান্না করব। আজকের রান্নাটা একটু পরিমাণে বেশি হয়ে গেল। তো মাছের ডিমটা না ইদানিং বর্ষাকাল, যার কারণে মাছে প্রচুর ডিম হয়। তো কথার বাবাকে বলি যে মাছের ডিমটা আনার দরকার নাই, কারণ অনেক বেশি জমে যায়। পরপর 2-3 বার মাছ আনলে যদি 2-3 বারই মাছের ডিম হয়, তো এতগুলা ডিম খাওয়া যায় না। আর গরমের মধ্যে না মাছের ডিমটা খেলে অনেক বেশি অ্যাসিডিটি বা গ্যাসের প্রবলেম হয়। তো অল্প অল্প করে ওই একটু বের করলাম, দেখি আমি কয়েকটা বড়া করব। দুপুরের রান্নার কাজগুলা সব কিছু রেডি করে দিই আমি, রান্নাটা শুরু করে মা এবং শেষও করে মা। মাঝখানে যদি কোনো অন্যরকম রান্না যেটা মা করতে চায় না সেটা আমি করি। তো বলছিলাম না যে গ্যাসের সমস্যা, যার কারণে বেশিরভাগ দিনই দেখা যায় মা রান্না শেষ করার পরে যদি কোনো কিছু আমার রান্নার থাকে, মা শেষ করার পরে আমি শুরু করি। আজকে আর সেটা করলাম না, কারণ গ্যাস কেমন জানি সকালবেলা থেকেই বুঝতে পারছিলাম অল্প অল্প। এক চুলায় মা করছে, আরেক চুলায় আমি করছি। মাংসটাও হয়ে গেল আর মার রান্না একদম শেষ। আমি যে পুঁটি মাছগুলো রাখছিলাম সরপুঁটি, একদম মুড়মুড়ে কুরকুরে করে ভেজে নিছি। আর একটা মশলা আপনারা দেখলেন আমি তৈরি করে নিছি, ওইখানে পেঁয়াজ বাটা আর রেগুলার মশলার মধ্যে জিরা গুঁড়া বাদে সব পরিমাণ মতো দিয়ে নাড়াচাড়া করে ওই যে নামিয়ে নিলাম। এই ভাজাটা খেতে বেশ ভালো লাগে গরমের মধ্যে, আর কথার বাবা এই ভাজাটা বেশি পছন্দ করে। রান্না বাড়া শেষ করে ওই তো প্লেটটা বরাবরের মতো আমি সুন্দর করে সাজিয়ে নিলাম কথার জন্য। যদিও কথা ইলিশ বা চাটকা এবং কচু দিয়ে রান্না করা হয়েছে, ও এটা খাবে না। আমি জাস্ট আপনাদের সামনে প্লেটটা সাজিয়ে গুছিয়ে রেডি করলাম, এটা ওর বাবাকেই দিয়ে দেব। আর এই গাছটা কয়দিন আগে নতুন করে এই টবের মধ্যে করছিলাম আর কি, পুঁতে রাখছিলাম। তো নতুন করে গাছ লাগালে 2-1টা বা বেশ কয়েকটা পাতা দেখা যায় হলুদ মতন হয়ে যায়, ওইগুলো পরিষ্কার করে দিলাম। আর আমার প্রিয় বিজুলি আপু অনেক আগের একটা ভিডিওতে জানতে চাইছিলেন এই মপটা সম্পর্কে। এটা অবশ্যই অনেক বেশি হেল্পফুল, বিশেষ করে আমার মতো যাদের হেল্পিং হ্যান্ড নেই। 7.5 বা 8 বছরের মতো এটা আমি ব্যবহার করছি। তবে প্রত্যেকটা জিনিসই না প্রত্যেকের কাছে ব্যক্তি বিশেষে আলাদা প্রয়োজন এবং গুরুত্ব বহন করে। আমার কাছে তো অবশ্যই এটা হেল্পফুল বলেই 7.5 বছর বা 8 বছরের মতো আমি এটা ব্যবহার করছি। আপনারা জানেন আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, তবে ওই কোনাকানা খুব ভালো করে পরিষ্কার হয় না, এটা সত্যি কথা। তো এখন কথা থেকে যায় যে কোনাকানাগুলো আমি কিভাবে পরিষ্কার করি। আমি সপ্তাহে একটা দিন একটা ছেঁড়া ন্যাকড়া আমার সাথে সাথে ঘুরতে থাকে ঘর মোছার সময়। ওই পা দিয়ে বা হাত দিয়ে কোনার অংশগুলো একটু লাইজল কিংবা একটু হুইলের লিকুইড দিয়ে আমি সুন্দর করে মুছে দেই। কারি পাতা গাছে দেখেন কতটা পরিমাণে ফল আসে, দেখতে বেশ ভালো লাগে, আঙ্গুরের মতো, একটু লোভ লোভও হয়। কারি পাতা গাছ নিয়ে একটা ভিডিওতে বেশ কয়েকটা প্রশ্ন ছিল, তার মধ্যে আরও একটা প্রশ্ন ছিল এই ফলটা খাওয়া যায় কিনা। এই ফলটা খাওয়া যায় কিনা আমি ইউটিউব সার্চ করে দেখলাম, কেউই আসলে খাওয়া যায় না এটা বলে না। তবে খুব যে একটা খেতে ভালো লাগে না তা না, অনেকটাই মিষ্টি, জামের মতো একটু কোষ্ঠে কোষ্ঠে। ভেতরে মাংস বা মাংসর অংশটা পরিমাণে কম, বীজটাই বেশি। তবে পাখিরা তো খায়, বিশেষ করে
বুলবুলি পাখি আসে আমার বারান্দায়। এই বাক্সটা একটা খাজানা বলতে পারেন। এটাতে আমার সমস্ত ডাস্টিং করার রান্নাঘরের যে ছোটোখাটো রুমাল এবং হ্যান্ড গ্লোভস, একটু মোটা পাতলা 2-3 রকমের, আর কিছু শাড়ি বা লুঙ্গি আনলে দেখবেন ভেতরে একটা পাতলা মতন বাটার পেপারের মতন একটা পেপার পাওয়া যায়, ওইটা আমি রেখে দেই কাঁচামরিচ বা ধনেপাতা সংরক্ষণ করার জন্য। আরও হাবিজাবি অনেক কিছু করি। তো একটা নতুন রুমাল বা টাওয়েলের দরকার ছিল, ফ্রিজটা পরিষ্কার করব। অন্যান্য যে রান্নাঘরের জন্য টাওয়েলগুলো ব্যবহার করি প্রায় ভিডিওতেই দেখবেন, রান্নাঘরের জিনিস তো, যার কারণে হাজার পরিষ্কার রাখার চেষ্টা করলেও চেহারাটা এরকম বদ হয়ে যায় যে পরিষ্কার না অপরিষ্কার সেটা ধরাই যায় না। রান্নাঘরের যে টাওয়ালগুলো সেগুলো কিন্তু প্রতিদিন 2-3 বেলা সাবান দিয়ে ধোয়া হয়, তারপরেও যেহেতু রান্নাঘরটা অনেক বেশি তেলের জায়গা, ওইগুলাতে একটু তেল চিটচিটে আছে। আমি একটা নতুন টাওয়াল বের করে ওই ফ্রিজের ভেতরটা ভালো করে পরিষ্কার করে তারপরে যে ম্যাটগুলা নিয়েছিলাম ওইগুলা সুন্দর করে গুছিয়ে রাখার জন্য ফ্রিজটা একটু হালকা হাতে মুছে দিলাম। আর ফ্রিজের ভিতরে তো হাবি জাবি দরকারি অনেক জিনিসপত্রই থাকে। হাবি শব্দটা যে আমরা কেন ব্যবহার করি জানি না, আসলে ফ্রিজটা তো দৈনন্দিন জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটার ভেতরে কি কোনো হাবিজাবি জিনিস থাকতে পারে? তারপরেও আমরা হাবিজাবি শব্দটা ব্যবহার করি। আছে আসলে মূলত দরকারি জিনিসই। ফ্রিজটা আমি সুন্দর করে গুছিয়ে নিলাম। নিচের উপরে এবং নিচে সবুজ দিলাম আর মাঝখানে বাদামি রঙেরটাই দিলাম। আর দেখেন চারপাশেই অল্প অল্প গ্যাপ আছে। ওই যেদিন শেয়ার করছিলাম সেদিন বলছিলাম না অল্প মতন ছোট। যাই হোক, এটা দিয়ে আপাতত কাজ চালাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক বেশি আনন্দে থাকবেন, সকলকে আনন্দে রাখবেন। আবারও দেখা হবে নতুন ভিডিওতে।